হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা সি প্লাস প্লাসের মাধ্যমে একটি রিয়েল লাইফ প্রবলেম সলভ করার চেষ্টা করব। বলতে পারেন এই প্রজেক্টের মাধ্যমে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, যেখানে সিম্পল একটা গ্রাফিক্যাল ইন্টারফেস থাকবে এবং আমাদের পারপাস হচ্ছে রেসিডেন্সিয়াল ইলেকট্রিসিটি বিলিং সিস্টেম তৈরি করা, যার মাধ্যমে আমরা আমাদের রেসিডেন্সের যে ইলেকট্রিসিটি বিল আমরা পে করি পার মান্থ সেটা ক্যালকুলেট করতে পারি। তো আমরা সাধারণত ইলেকট্রিসিটি কানেকশন নিয়ে থাকি বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে। এই ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে রয়েছে ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওদোপাডিকো, তারপরে আরও কিছু রয়েছে পল্লী বিদ্যুৎ, যেটাকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে আমাদেরকে ইলেকট্রিসিটি প্রোভাইড করে, বা যেটাকে বলা হয় আরইবি, রুরাল ইলেকট্রিসিটি বোর্ড। এখানে আমি স্পেশালি ইজিসিবিকে মেনশন করেছি। বলতে পারেন এটা এই সবার মধ্যে ইম্পোস্টার, কেননা সবাই ডিস্ট্রিবিউশন কোম্পানি হলেও এটা কিন্তু জেনারেশন কোম্পানি, ঠিক আছে? ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি ইজিসিবি। তো আপনাদের পাওয়ার সেক্টর সম্পর্কে যদি কমপ্লিট একটা ধারণা না থাকে, সমস্যা নাই, আমি এই প্রজেক্ট করার পূর্বেই আপনাদেরকে একটা ওভারভিউ দিব। কেননা এটা যেহেতু আমাদের পাওয়ার সেক্টর নিয়ে একটা প্রবলেম এবং প্রজেক্ট হতে যাচ্ছে, সেহেতু আমাদের পাওয়ার সেক্টরের বিভিন্ন ধরনের টেকনিক্যাল টার্ম সম্পর্কে ধারণা রাখতে হবে। যে প্রবলেমটা এখানে সেট করেছি বা আমরা যে প্রজেক্টটা করতে যাচ্ছি, এটা কিন্তু অলরেডি আমাদের একটা রিক্রুটমেন্ট এক্সামে চলে এসেছিল, ল্যাব টেস্টে। রিসেন্টলি ইজিসিবি এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইসিটি এর রিক্রুটমেন্ট এক্সামটা হয়ে গেছে, যেখানে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হয়েছে। তো সেটা ল্যাব টেস্টে এই ধরনের প্রবলেম, বা এক্স্যাক্টলি বলতে পারেন এখানে কিছু মডিফাই করে একটা প্রবলেম সেট করেছিল, যার সময় ছিল হচ্ছে 30 মিনিট। তো আমি এই প্রবলেম ডেসক্রিপশন যখন সেট করছিলাম, তখন বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যে ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে, তাদের যে গভর্নমেন্ট থেকে সেট করে দেওয়া আমাদের যে রেট রয়েছে, সেই রেটগুলো আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তবে যদি কোনো কারেকশন থাকে, আপনারা এই ভিডিও দেখে যখন প্রজেক্টটা করতে থাকবেন, তখন আপনারা রেটটা একটু কারেকশন করে নেবেন। আমি প্রবলেম ডেসক্রিপশন পড়ছি, এখানে অনেকগুলো টেকনিক্যাল টার্ম আসবে যেগুলো আমাদের জানতে হবে। যদি না জানেন সমস্যা নাই, আমি সেগুলো ডিসক্লোজ করার চেষ্টা করব, বা সেগুলো কি বোঝাচ্ছে, কেন ইউজ করা হয়, সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো ইনশাল্লাহ। তো প্রবলেম ডেসক্রিপশন আমি পড়ছি, কি বলছে দেখুন। ইয়োর টাস্ক ইজ টু ডিজাইন এ প্রোগ্রাম দ্যাট অটোমেটস দ্য মান্থলি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন ফর এ ডোমেস্টিক হাউসহোল্ড। এখানে দেখুন কি বলছে, ডোমেস্টিক হাউসহোল্ড, যেটাকে ক্যাটাগরি এলটিএ এর মধ্যে ফেলতেছে। তাহলে এই যে এলটিএ, এই টেকনিক্যাল টার্ম আপনাদের কাছে নতুন লাগতে পারে, আমি এটা শুরুতেই আপনাদেরকে ডিসক্লোজ করে দিই। এলটিএ মিনস হচ্ছে আমাদের, খুব সহজে যদি বলি, এই যে ক্যাটাগরিগুলো করা হয় আমাদের বিভিন্ন পারপাসে, আমরা ইলেকট্রিসিটি ইউজ করে থাকি। এখন আমাদের পারপাস ভেদে ইলেকট্রিসিটি বিলিং করার সময় আমাদেরকে বিভিন্ন রেট আমাদের কি করতে হয়, ফলো করতে হয়। এখন দেখুন এখানে কয়েকটা ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে এলটি, প্রথমে আমরা এলটি জানি, এটা হচ্ছে লো টেনশন বলা হচ্ছে, ঠিক আছে? এই লো টেনশন বিষয়টা কি, আমাদের পাওয়ার রেটিং যদি লেস দেন 11 কেভি হয়, আমি যদি ভুল না করে থাকি, তাহলে লেস দেন 11 কেভি যেগুলো রয়েছে রেটিং, পাওয়ার রেটিং, সেটা হচ্ছে কি লো টেনশন বলা হচ্ছে। এখন এই লো টেনশনের মধ্যে আবার কয়েকটা গ্রুপ আছে, যেমন এলটিএ ক্যাটাগরি। এলটিএ ক্যাটাগরিতে যেটা ফেলা হয় সেটা হচ্ছে কি আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া। এক নম্বর যেটা, সেটা হচ্ছে এলটিএ ক্যাটাগরি, এটাতে আমাদের হাউসহোল্ড অর রেসিডেন্স, রেসিডেন্সের যে আমাদের ইলেকট্রিসিটি কানেকশন রয়েছে, তাদের জন্য এই ক্যাটাগরিতে বিলিং করা হয়। কারণ এলটিএ ক্যাটাগরির জন্য আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে ফিক্স একটা হচ্ছে রেট দেওয়া আছে, ঠিক আছে? কারণ এলটিএ ক্যাটাগরির মধ্যেও আবার কিন্তু প্রগ্রেসিভ আমাদের স্ল্যাব রয়েছে। আমরা আমাদের কনজামশনের উপর ভিত্তি করে বিল পে করে থাকি। আমাদের কনজামশন যদি অল্প হয়, সেক্ষেত্রে আমরা লো রেটে বিদ্যুৎ বিল পে করি। আবার যদি কনজামশন আস্তে আস্তে হাই হইতে থাকে, তখন কিন্তু লো রেট থেকে হাই রেটের দিকে আনতে হয়, তাই না? এখানে দেখুন লাইফ লাইনে 0 থেকে 50, এগুলো আমরা পরে এক্সপ্লেন করবো, সমস্যা নাই। আমি আগে এলটির ক্যাটাগরিগুলো বুঝাই। 2 নম্বর যেটা রয়েছে এলটিবি। এলটিবি ক্যাটাগরির মধ্যে যেটা পড়তেছে সেটা হচ্ছে স্মল বিজনেস। স্মল বিজনেস শপ থাকতে পারে, ছোটখাটো মার্কেট থাকতে পারে, তারপরে আর কি থাকতে পারে, আমাদের রেস্টুরেন্ট রয়েছে, এটা এস লিখছি, ঠিক আছে? রেস্টুরেন্ট রয়েছে এক্সেট্রা। তারপরে এলটি এর থার্ড ক্যাটাগরি যেটা রয়েছে এলটিসি। এলটিসি এখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ। তারপরে ফোর্থ যে ক্যাটাগরি রয়েছে এলটিডি। এলটিডি এর মধ্যে আমাদের রয়েছে এগ্রিকালচারের যে সেক্টরগুলো রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের ইরিগেশন সিস্টেম রয়েছে, তাই না? সেচ ব্যবস্থার জন্য আমাদের যে পাম্পগুলো চালানো হয়।
এগুলো আমাদের এলটির মোটামুটি ক্যাটাগরি রয়েছে। আপনারা যদি আরও ইন্টারেস্টেড হন একটু ওয়েব সার্চ করে এগুলোর বিস্তারিত এবং কোন রেটে আমাদের এগুলোর জন্য বিদ্যুৎ বিল পে করা হয়ে থাকে দেখে নিতে পারেন। তারপরে এলটি ক্যাটাগরি তো গেল, এখন এইচটি ক্যাটাগরি কি? হাই টেনশন ক্যাটাগরি। হাই টেনশন ক্যাটাগরি আমাদের বড় বিগ ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে তাদের রেটিংটা অবশ্যই কী হবে? গ্রেটার দেন 11 কেভি হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এই এইচটি ক্যাটাগরির মধ্যে ফেলা হয়। তো আপনারা একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারেন ইপিজেড, অনেক বড় একটা এরিয়া, তাই না? তো এই একটা ইপিজেড যদি একটা হচ্ছে বিদ্যুতের একটা কোনো কানেকশনের আন্ডারে থাকে, ধরেন এক্সাম্পল বলতেছি আর কি, তাহলে সেক্ষেত্রে এইচটি ক্যাটাগরির মধ্যে পড়তে পারে। তো এই ছিল মোটামুটি হচ্ছে এসটি বা এলটি ক্যাটাগরি, যেটা আমাদের জানা প্রয়োজন ছিল, আমরা ক্লিয়ার করলাম। আমরা পরবর্তীতে আসি কি বলছে ইউটিলিটি কোম্পানি হচ্ছে আমাদের এই যে ডিস্ট্রিবিউটর কোম্পানি, যারা আমাদেরকে কনজিউমার লেভেলে ইলেকট্রিসিটি কি করে প্রোভাইড করে বা কানেকশন প্রোভাইড করে। তো ইউটিলিটি কোম্পানি কি ইউজ করে? এ নন লিনিয়ার প্রোগ্রেসিভ টায়ার সিস্টেম টু প্রমোট এনার্জি কনজারভেশন, মিনিং দ্যাট দি কস্ট পার ইউনিট ইনক্রিজেস অ্যাজ দি কনজিউমার ক্রসেস স্পেসিফিক কনজাম্পশন থ্রেশহোল্ড। এখন দেখুন, আপনার যখন হাউসহোল্ড বা এলটিএ ক্যাটাগরিতে যখন কনজাম্পশন বাড়তে থাকবে, তখন কিন্তু সাথে সাথে আপনার বিদ্যুৎ বিলের রেটিং বা বিদ্যুৎ বিলের যে রেট রয়েছে সেই রেটটাও কিন্তু বাড়তে থাকবে। আপনার যত কনজাম্পশন বাড়বে তত আপনার হাই রেটে বিদ্যুৎ বিল পে করতে হবে, এই কথাই তারা বলছে, ঠিক আছে? তারপরে এখানে কিন্তু একটা টেকনিক রয়েছে। আপনার ধরুন যে এমন হইলো যে 75 হচ্ছে ফার্স্ট থ্রেশহোল্ড বা হচ্ছে আমাদের স্ল্যাব 1-এর মধ্যে পড়তেছে। স্ল্যাব 1-এ 75 রয়েছে, আপনি 75 ক্রস করে যদি 76-এ যান, তার মানে কি স্ল্যাব 2-তে পড়তেছে। স্ল্যাব 2-র জন্য আপনাদের কি পরবর্তীতে স্ল্যাব 1 কি কোনো ইফেক্টিভ হবে না? অবশ্যই হবে। স্ল্যাব 1-এ প্রথম 75 ইউনিটের জন্য স্ল্যাব 1-এর যে রেট রয়েছে সেটা আপনাদের অ্যাপ্লাই হবে। তার পরবর্তী 75 ইউনিটের ক্ষেত্রে এক ইউনিট স্ল্যাব 2-তে পড়তেছে, ওই এক ইউনিটের জন্য স্ল্যাব 2-র রেটটা অ্যাপ্লাই হবে। দি ফাইনাল মান্থলি বিল কনসিস্ট অফ 3 ইন্ডিভিজুয়াল কস্ট। এখানে কি বলছে? 3টা ইন্ডিভিজুয়াল কস্টের কথা বলছে। কি নিচে এখানে দেওয়া আছে, কম্পোনেন্ট প্লাস স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট রেগুলেটরি ট্যাক্স অ্যাপ্লাইড অ্যাট দি এন্ড। এখন আপনাদের 3টা ইন্ডিভিজুয়াল কস্ট এই যে আপনাদের বিলিংয়ে অ্যাড হবে, সবগুলোর উপর টোটাল যে টাকা হবে সেটার উপর আবার গভর্নমেন্ট 5% ভ্যাট লাগাই দিয়ে রাখছে। বোঝানো অবস্থা। যাই হোক, আমরা দেখি এনার্জি চার্জ কি বলছে। এনার্জি চার্জটা ক্যালকুলেট করতে হবে স্টেপ বাই স্টেপ ইউজিং প্রোগ্রেসিভ স্ল্যাব স্ট্রাকচার বেসড অন টোটাল কনজাম্পশন। তারপরে রয়েছে ডিমান্ড চার্জ। এই ডিমান্ড চার্জ অনেকে বোঝে না, ডিমান্ড চার্জ আমরা একটু পরেই দেখব। সেটা কি বলছে? এ ফিক্সড ইনফ্রাস্ট্রাকচার গ্রিড অ্যাক্সেস ফি ক্যালকুলেটেড অ্যাজ টাকা 42 পার কিলোওয়াট অফ দি মিটার্স টোটাল স্যাংশন লোড। তাহলে এখানে দুইটা টেকনিক্যাল টার্ম আসলো, একটা হচ্ছে কি ডিমান্ড চার্জ আর একটা হচ্ছে কি স্যাংশন লোড। তাহলে এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করি। ডিমান্ড চার্জের আগে আমরা স্যাংশন লোড বুঝি। স্যাংশন লোড কি? এই স্যাংশন লোড বিষয়টা হচ্ছে, ধরুন আপনার বাসাবাড়িতে অনেকগুলো লোড রয়েছে। আগে লোডটা বুঝি। লোড কি? আমরা বাসাবাড়িতে যত ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইউজ করি না, সবগুলাকে একটাকে লোড বলা হচ্ছে। কারণ কি? প্রত্যেকে কিন্তু এনার্জি বা ইলেকট্রিসিটি কনজিউম করতেছে। হইতে পারে সেটা লাইট, হইতে পারে আপনার বাসার টিভি, হইতে পারে কম্পিউটার, হইতে পারে সেটা হচ্ছে ফ্যান। আপনার বাসাবাড়িতে কতগুলো ডিভাইস থাকবে? একসাথে যদি অনেকগুলো ডিভাইস চালান, তাহলে কি একসাথে অনেকগুলো ইলেকট্রিসিটি লাগতেছে না? এখন এই যে স্যাংশন লোড, এটার একটা লিমিট দেওয়া থাকে। স্যাংশন লোডটা কি? আপনার বাসাবাড়িতে কতগুলো ইলেকট্রিসিটি কনজিউম হবে পার সেকেন্ডে বা পার ইউনিট টাইমে, বা একই সাথে কতগুলো ডিভাইস আপনার বাসাবাড়িতে কাজ করতে পারবে বা চালাতে পারবেন, সেটার উপর ডিপেন্ড করে স্যাংশন লোড ডিফাইন করা হয়। স্যাংশন লোড ফর এক্সাম্পল যদি পার ইউনিট টাইমে 6 কিলোওয়াট হয়, তাহলে একই সাথে আপনি 6 কিলোওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না। এটা আপনার হচ্ছে মিটারের জন্য লিমিটেশন দেওয়া আছে। সেটা হতে পারে 6 কিলোওয়াট, আবার অনেক ক্ষেত্রে 5 কিলোওয়াট হইতে পারে, 4 হইতে পারে, 3 হইতে পারে, 2 হইতে পারে। সেটা স্থানভেদে বা বিভিন্ন কোম্পানি ভেদে আলাদা আলাদা আপনার রেটিং দেওয়া থাকে। তার মানে কি, একটা মিটারের আন্ডারে আপনি 6 কিলোওয়াটের বেশি একই সাথে ইলেকট্রিসিটি কনজিউম করতে পারবেন না। এটা হচ্ছে কি স্যাংশন লোড। এখন স্যাংশন লোডের উপর ডিপেন্ড করে আপনাকে পে করতে হয় কি ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ কিভাবে ক্যালকুলেট করা হয়? ডিমান্ড চার্জের একটা রেটিং তারা সেট করে দেয়। এখানে কি বলছে? 42 টাকা, 42 টাকা পার কিলোওয়াট পার মান্থ। তার মানে কি, আপনার মিটারের যদি পাওয়ার রেটিং বা স্যাংশন লোড রেটিং যদি 6 কিলোওয়াট হয়, তাহলে আপনাকে পার মান্থ কত টাকা? 6 ইন্টু 42 টাকা পার মান্থ ডিমান্ড চার্জ দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি ডিমান্ড চার্জ। আশা করি ডিমান্ড চার্জের কনসেপ্টটা আপনাদেরকে বুঝাইতে পারছি। মিটার রেন্ট কি বলছে? স্ট্যান্ডার্ড ইউটিলিটি ইকুইপমেন্ট লিস্ট ফি ফিক্সড অ্যাট টাকা 40 পার মান্থ। এই দেখো, ধরুন এটা ফিক্সড চার্জ হচ্ছে কি পার মান্থ, সেটা 40 টাকা।
যে আপনাদের বাসাবাড়িতে প্রিপেড মিটার বা পোস্টপেড মিটার লাগাই দিছে, সো এটার জন্য 40 টাকা পার মান্থ আমাদের কাছ থেকে চার্জ করতেছে, সেটা কি মিটার রেন্ট হিসেবে। তারপরে কি বলছে, এ স্ট্যাটিউটরি গভর্নমেন্ট ভ্যাট অফ 5% ইজ অ্যাডেড টু দি সাবটোটাল সাম অফ 3 কম্পোনেন্টস লিস্টেড অ্যাবভ। এই যে 3টা কম্পোনেন্ট আছে, এনার্জি চার্জ, ডিমান্ড চার্জ এবং মিটার রেন্ট, এটার উপর যে টোটাল আমাদের কি হলো বিদ্যুৎ বিল আসলো না, তার উপর আবার গভর্নমেন্ট 5% ভ্যাট লাগাই দিছে। যাই হোক, এখন প্রোগ্রেসিভ স্ল্যাব লজিকগুলো বুঝি। দি লাইফলাইন এক্সেপশন কি বলছে, ইফ হাউস হোল্ড ইউজেস বিটুইন 0 and 50, যদি 0 থেকে 50-র মধ্যে আপনার হচ্ছে এনার্জি কনজিউম হয়, অর্থাৎ এক মাসে যদি আপনি 50 ইউনিটের বেশি বিদ্যুৎ না খরচ করেন, সেক্ষেত্রে আপনাকে লাইফ লাইনের আন্ডারে ফেলা হচ্ছে। এখন লাইফ লাইনের সুবিধা কি, আপনার একটা ফিক্সড রেট এখানে দেওয়া আছে 7 টাকা 63 পয়সা। 0 থেকে 50 ইউনিট যতই আপনি বিদ্যুৎ খরচ করেন, এই 50-এর মধ্যে যদি বিদ্যুৎ খরচ হয়, তাহলে একদম সর্বনিম্ন রেট 4 টাকা 63 পয়সা পার ইউনিটে আপনাকে পে করতে হবে, ঠিক আছে। তারপরে আপনাকে অবশ্যই তো ডিমান্ড চার্জ দিতেই হবে, মিটার রেন্ট এটাও আপনাকে দিতে হবে। এখন আপনার বাসার যদি স্যাংশন লোড হচ্ছে 6 কিলোওয়াট হয়, তাহলে 6 কিলোওয়াট আকারে 6 গুণ 42 টাকা আপনাকে কি করতে হবে, পার মান্থ পে করতে হবে। এটা তো নিট বিল গেল, তাই না? এই যে আমরা কত ইউনিট খরচ করছি সেটার উপর নিট বিল আসবে, তারপর ডিমান্ড চার্জ অ্যাপ্লাই করতে হবে, তারপরে মিটার রেন্ট যোগ করতে হবে, তারপরে 3টা যোগ করে তারপর 5% গভর্নমেন্ট ভ্যাট বসাইতে হবে। তারপরে স্ল্যাব 1-এ কি বলছে দেখুন, যদি 50 অতিক্রম করে যায়, তার মানে কি আপনার বাসার যে ইলেকট্রিসিটি ইউনিট রয়েছে, কত ইউনিট খরচ হচ্ছে, 50 ক্রস করে 51 যদি হয়ে যায়, তাহলে আপনি আর লাইফ লাইনের আন্ডারে পড়বেন না, ঠিক আছে। তখন কিন্তু আপনাকে এই যে প্রোগ্রেসিভ স্ল্যাবগুলো রয়েছে, এগুলো কি করতে হবে, ফলো করতে হবে। এখন দেখুন 50 পার করে যদি 51 হয়, তাহলে স্ল্যাব 1-এর আন্ডারে পড়বে। তাহলে আমরা বলতে পারি যে 50 পার করে সেটা যদি 1 থেকে 75 ইউনিটের মধ্যে যে কোনো একটা হয়, সেক্ষেত্রে 75 ইউনিট পর্যন্ত আপনাকে 5 টাকা 26 পয়সা পে করতে হবে। আর 75 ক্রস করে যদি যায়, সেক্ষেত্রে 75 পরবর্তী যে ইউনিটগুলো রয়েছে, সেটার 76 থেকে 200, তার মানে 75-এর পর পরবর্তী 125 ইউনিট আপনাকে কি করতে হবে, 7 টাকা 20 পয়সা করে পে করতে হবে। তারপরে 125, 75 125 ক্রস করার পর যদি এরকম হয় যে পরবর্তী 201 থেকে 300, অর্থাৎ 75 125-এর পর যে ইউনিটগুলো থাকবে, সে পরবর্তী 100 ইউনিটের জন্য আপনাকে 7 টাকা 59 পয়সা পে করতে হবে। একটু কঠিন লাগতে পারে, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে সহজে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার হচ্ছে মে মাসে ইলেকট্রিসিটি খরচ হয়েছে হচ্ছে 208 ইউনিট, ঠিক আছে। এখন দেখুন তো 208 ইউনিট কি আপনার লাইফ লাইনে পড়তেছে? লাইফ লাইনে কিন্তু পড়তেছে না, কারণ 50 ইউনিট ক্রস করে গেছে, তাহলে 4 টাকা 63 পয়সা আপনার কোনো ইউনিটের জন্যই অ্যাপ্লাই হবে না। এখন দেখুন তো আমাদের স্ল্যাব 1 2 3, এখন দেখুন স্ল্যাব 3 পর্যন্ত এখানে গেছে, 201 থেকে 300 যেহেতু বলছে না, তার মানে কি 200 ক্রস করে গেছে, স্ল্যাব 3 পর্যন্ত আমাদের বিদ্যুৎ বিল কনসিডার করতে হবে। এখান থেকে স্ল্যাব 1 2 and 3, এই তিনটার জন্য যে রেটগুলো আছে না, এই রেটগুলো অ্যাপ্লাই হবে। কিভাবে দেখুন, 208 ইউনিট আমাদের খরচ হয়েছে, তাই না? 208 ইউনিট, এই 208 ইউনিটের মধ্যে 75 ইউনিট স্ল্যাব 1-এর মধ্যে পড়ছে। এই 75 ইউনিটের জন্য আমাদের খরচ কত হবে বলুন তো? আমরা একটু দেখে নিই। প্রথম 75 ইউনিটের জন্য খরচ হচ্ছে 5 টাকা 26 পয়সা, ঠিক আছে। তাহলে প্রথম 75 ইউনিটের জন্য খরচ হচ্ছে 5 টাকা 26, ওকে, 5 টাকা 26 পয়সা, ওকে। তারপরে আমরা কি করি, 75 এখান থেকে বাদ দিই, কত থাকতেছে বলুন তো? 125 আর 8 আসতে পাশে 13, তাই না? 133 ইউনিট, তাই না? আমরা একটু দেখি 5 আছে কত হলে 8 পাওয়া যাবে, 3-এ হাতে থাকে না, 7 আছে কত হলে 10 পাওয়া যাবে, 3-এ হাতে থাকে 1 আছে কত হলে 2, 133 ইউনিট। এখন দেখুন তো 133 ইউনিটের মধ্যে পরবর্তী 125 ইউনিট স্ল্যাব 2-র মধ্যে পড়তেছে, তাই না? পরবর্তী 125 ইউনিট স্ল্যাব 2-র মধ্যে পড়তেছে। তাহলে এখান থেকে বাকি যেটা রয়েছে 133 ইউনিট, এই 133 ইউনিটের মধ্যে পরবর্তী 125 ইউনিট স্ল্যাব 2 রেট অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এই 125 ইউনিটের জন্য স্ল্যাব 2 রেট, এখন স্ল্যাব 2 রেট কত আছে? 7 টাকা 20 পয়সা। এই 7 টাকা 20 পয়সা এর উপর অ্যাপ্লাই হবে, 7 টাকা 20 পয়সা অ্যাপ্লাই হবে। তাহলে বাকি থাকলো কত বলুন তো? 125 যদি থাকে, 5-এ 30 আর 3, তাই না? 5 3 8 ইউনিট। এই 8 ইউনিট তখন স্ল্যাব 3-র মধ্যে পড়বে। কি হয়েছে? এটা স্ল্যাব 3-র মধ্যে পড়তেছে। স্ল্যাব 3-র রেট কত আছে? রেট আছে 7 টাকা 59 পয়সা। তাহলে এই যে 8 ইউনিট রয়েছে, এটার জন্য 7 টাকা 59 পয়সা পার ইউনিট আমাদের চার্জ করা হবে। তো এটাই হচ্ছে আসলে প্রোগ্রেসিভ লোড ক্যালকুলেশন বা প্রোগ্রেসিভ চার্জ ক্যালকুলেশন। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আর বোঝার কিছু নাই, এতটুকু বুঝলেই আপনারা প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন, আপনাদের যদি বেসিক কোডিং নলেজ থাকে এবং ইমপ্লিমেন্টেশনের এক্সপিরিয়েন্স থাকে। তবে আমি কোডিং সেকশনে যাওয়ার আগে একটু হচ্ছে আমাদের পাওয়ার সেক্টরের ওভারভিউ দিয়ে নিই। আপনারা যদি একদম বিগিনার হয়ে থাকেন, তাহলে এগুলো জানা প্রয়োজন। আমাদের পাওয়ার সেক্টরে 3 ধরনের কোম্পানি রয়েছে। একটা হচ্ছে জেনারেশন কোম্পানি, 1 নম্বর কি বলা হচ্ছে জেনারেশন কোম্পানি, ঠিক আছে। জেনারেশন কোম্পানি কি করে, তারা বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেই পাওয়ার প্ল্যান্টে আমাদের যে ফুয়েলগুলো রয়েছে, হতে পারে কোল জেনারেটেড, হতে পারে গ্যাস জেনারেটেড, হতে পারে অয়েল জেনারেটেড, হতে পারে এগুলো হচ্ছে খরচ করে এগুলো পুরায়ে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করে। তো ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানির কি রয়েছে? একটা রয়েছে ইজিসিবি, আমি মেনশন করেছিলাম, যেহেতু ইজিসিবিতে আমাদের এই কোশ্চেনটা আস্ক করা হয়েছিল।
তারপরে লিডিং জেনারেশন কোম্পানির মধ্যে একটা রয়েছে আমাদের বিপিডিবি, ঠিক আছে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। তারপরে আর কি রয়েছে, আশুগঞ্জে একটা রয়েছে আশুগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, অথবা ASPGCL বলা হয়। তারপরে আর কি রয়েছে, বর্তমানে আমাদের খুব শীঘ্রই চালু হতে যাওয়া যেটা রয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আর কি রয়েছে, এই তো এই ধরনের কোম্পানি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে জেনারেশন কোম্পানি, ঠিক আছে। এই জেনারেশন কোম্পানি কি করে, আমাদের যে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে, পিপি লিখলাম, পাওয়ার প্ল্যান্টগুলো তারা চালায় কি করে, বিদ্যুৎ উৎপন্ন করে। এই যে বিদ্যুৎগুলো উৎপন্ন হলো এগুলো কিন্তু পরবর্তীতে কোথায় যায়, আমাদের বাংলাদেশের ন্যাশনাল গ্রিডে যায়, ঠিক আছে। ন্যাশনাল গ্রিডে আমাদের একটাই কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে পিজিসিবি। পিজিসিবির কোনো কাজ নেই, পিজিসিবি হচ্ছে ন্যাশনাল গ্রিড অপারেট করে, যেটা গভর্নমেন্ট অফ বাংলাদেশের আন্ডারে রয়েছে, গভর্নমেন্ট অফ বাংলাদেশের আন্ডারে পাওয়ার, মানে যেটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। তো এরা কি করে, পিজিসিবি সারা বাংলাদেশের গ্রিডকে কি করে, অপারেট করে। তো এই পিজিসিবি থেকে পরবর্তীতে আমাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে হচ্ছে ডিপিডিসি, তারপরে রয়েছে ডেসকো, ডিপিডিসি ডেসকো, এরা ঢাকার মধ্যে ডিস্ট্রিবিউট করে। তারপরে রয়েছে নেসকো, আপনারা সবাই জানেন নেসকো হচ্ছে উত্তরবঙ্গে পাওয়ার ডিস্ট্রিবিউট করে। তারপরে পল্লী বিদ্যুৎ রয়েছে পিবিএস, বা হচ্ছে এটাকে অনেক সময় বলা হয় রুরাল ইলেকট্রিক বোর্ড, যেটাকে আরইবি নামে জানা হয়, আরইবি। তারপরে আর কি রয়েছে, ওয়েস্ট জোন বা ওজোপাড়িকো যেটাকে বলা হয়, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই তো এগুলো আমাদের কি, এগুলো আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানি। তো এই ডিস্ট্রিবিউশন কোম্পানি কি করে, পিজিসিবি থেকে ইলেকট্রিসিটি কানেকশন নিয়ে, অর্থাৎ গভর্নমেন্ট রেটে ইলেকট্রিসিটি কানেকশন নিয়ে তারা কি করে বিভিন্ন এরিয়াতে সাপ্লাই দেয়, ঠিক আছে, কনজিউমার লেভেলে আমাদের ইলেকট্রিসিটি প্রোভাইড করে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই বিপিডিপি, ঠিক আছে। এই বিপিডিপি একই সাথে জেনারেশন কোম্পানি আবার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঠিক আছে। এই বিপিডিপি কিন্তু আমাদের যে পাওয়ার জেনারেশন কোম্পানি রয়েছে সেখানে সবচেয়ে বেশি কি করে কন্ট্রিবিউট করে, ঠিক আছে। এই যে আমাদের যে ন্যাশনাল গ্রিড রয়েছে না, এই ন্যাশনাল গ্রিডে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কার, বিপিডিপির। এরপরে বিপিডিপি আবার কিন্তু ডিস্ট্রিবিউশন কোম্পানি, এটা আমাদের অনেক সময় ভাইভাতে আসে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে বা কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে কোনটি হচ্ছে একই সাথে জেনারেশন কোম্পানি এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি। এছাড়াও পল্লী বিদ্যুতের মতো যে কোম্পানিগুলো রয়েছে এরা অনেক সময় ছোটোখাটো পাওয়ার প্ল্যান্ট চালায়, যেটা বিভিন্ন রিমোট এরিয়াতে তারা সেখান থেকে কি করে ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে থাকে। অলরাইট, তাহলে আমরা সরাসরি কোডিং করা শুরু করে দিই। আমরা অলরেডি আমাদের প্রজেক্টের ওভারভিউ নিয়েছি, পাওয়ার সেক্টর সম্পর্কে একটা ওভারভিউ নিয়েছি, যে টেকনিক্যাল টার্মগুলো আমাদের জানতে হবে, অর্থাৎ না জানলে আমরা কোডিংয়ের খুঁটিনাটি লুপহোলগুলো খুঁজে পাবো না, সেগুলো আমরা অলরেডি ক্লিয়ার করেছি। সো আমরা সরাসরি কোডিং শুরু করতে পারি। কোডিংয়ের জন্য আমি কোড ব্লকস ইউজ করতেছি, যেহেতু আমরা C++-এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি, সেহেতু আমরা কোড ব্লকস ইউজ করতেছি। আর কোড ব্লকসের সাথে বিল্ট ইন একটা কম্পাইলারে চলে আসে MingGW, ইনস্টল করার সময় আমরা MingGW সিলেক্ট করলে আমাদের কম্পাইলারটাও চলে আসবে। তো যাই হোক, আমি একটা নিউ ফাইল তৈরি করতেছি Ctrl+Shift+N চেপে, এরপরে আমি এটাকে সেভ করবো Ctrl+S চেপে। আমরা যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়ে সেটা সেভ করে নেব। আমি দিতে চাচ্ছি ইলেকট্রিসিটি বিলিং সিস্টেম .cpp, অলরেডি একটা ফাইল রয়েছে, সেটা আমি সিলেক্ট করে রিপ্লেস করে দিব। এই তো আমাদের একটা সিপিপি ফাইল অর্থাৎ C++ ফাইল তৈরি হয়েছে, ব্ল্যাঙ্ক ফাইল। তো এখানে আমরা কোডিং শুরু করব। বেসিক ফরম্যাটিংটা তৈরি করে নিই, #include সবাই জানেন, IOStream C++-এর জন্য। এরপরে আমরা কি করতে চাচ্ছি, আমাদের যেহেতু এই প্রজেক্টে সবগুলো ডেটা এই ফ্লোটিং পয়েন্টে থাকবে, অর্থাৎ দশমিক মান, এর জন্য আমি চাচ্ছি কি আমাদের দশমিক মানগুলো নির্দিষ্ট 2 ডিজিট পর্যন্ত দেখাবে। তো যেহেতু নির্দিষ্ট করে দিচ্ছি, এটা আমাদের আসলে ইনপুট আউটপুট ম্যানিপুলেশন করতে হয়, তো আমাদের আরও একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, ইনপুট আউটপুট ম্যানিপুলেশন বা ইনপুট আউটপুট মানিপ। এরপরে ইউজিং, সবাই জানেন এগুলো আমরা ইউজ কেন করি, নেম স্পেস std, আমাদের যে স্ট্যান্ডার্ড ইউজ করতেছি বারবার না লিখে একবারে লিখে দিলাম উপরে। ইন্টিজার মেইন, আমাদের মেইন ফাংশন শুরু হবে এখান থেকে। এরপরে আমাদের কোডিং যদি সঠিকভাবে এক্সিকিউট করে আমরা 0 রিটার্ন করে দিব, 0 ব্যতীত অন্য যে কোনো ভ্যালু রিটার্ন করলে বুঝবো আমাদের কোথাও একটা এরর এসেছে। শুরুতেই আমরা ভেরিয়েবল ডিক্লারেশন, এই জায়গাতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমাদের কি কি ভেরিয়েবল লাগতে পারে, সবগুলোই ডাবল টাইপে ডিক্লেয়ার করব। ইউনিট কনজামড হইতে পারে, তাই না, আমরা কত ইউনিট খরচ করেছি এটা তো লাগবে। আমরা ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে দিব 0.0,
ডাবল টাইপের আরও একটা ভেরিয়েবল হইতে পারে। আমরা ইউজারের থেকে মেইনলি দুইটা ভ্যালু ইনপুট নিব, একটা হচ্ছে কত ইউনিট কনজাম করেছে কোনো একটা মাসে, এবং আরেকটা থাকবে কি এটাও ভ্যালুটা ভ্যারি করতে পারে, সেটা হচ্ছে আমাদের স্যাংশন লোড। এটাও আমরা ডাবল টাইপে ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়ালাইজ করে দিলাম 0.0 দ্বারা। আর কি ভেরিয়েবল থাকতে পারে? এনার্জি চার্জ, তাই না? ডাবল এনার্জি চার্জ, এটাও ইনিশিয়ালাইজ করে দিব 0 দ্বারা। এই এনার্জি চার্জে আমরা কি স্টোর করবো বলুন তো? আমাদের কত ইউনিট কনজাম হয়েছে সেই ইউনিটের উপর আমরা যে পার ইউনিটে চার্জ অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ নিট বিল এখানে আমরা স্টোর করব, ঠিক আছে? এরপরে ডিমান্ড চার্জ আমরা ক্যালকুলেট করব, যেটা স্যাংশন লোড থেকে ক্যালকুলেট করা হবে। ডাবল ডিমান্ড চার্জও আমরা ইনিশিয়ালাইজ করে দিব 0.00 দ্বারা। ডাবল মিটার রেন্ট রয়েছে, তাই না? মিটার রেন্ট আমরা কি করতে পারি? 40 টাকা, যেহেতু এটা ফিক্সড এবং চাচ্ছি না এটা কেউ চেঞ্জ করুক, আমরা এর আগে একটা কনস্ট্যান্ট কিওয়ার্ড অ্যাপ্লাই করতে পারি, কনস্ট ডাবল মিটার রেন্ট। এই মিটার রেন্টের মধ্যে আমরা পার মান্থ প্রিপেইড অর পোস্টপেইড যে মিটারগুলো আমাদের ডিস্ট্রিবিউটর কোম্পানি প্রোভাইড করে, তারা এই রেটটা ধার্য করে প্রত্যেক মাসে, প্রিপেইড অর পোস্টপেইড মিটার রেন্ট, ঠিক আছে? ফিক্সড। তো এই জন্য আমরা কনস্ট্যান্ট ইউজ করলাম। এরপরে আমরা ডাবল টাইপের প্রিন্সিপাল সাব টোটাল আমরা ক্যালকুলেট করব, এটাও ইনিশিয়ালি 0 করে দিব, অর্থাৎ আমাদের ভ্যাট অ্যাপ্লাই করার আগে যে ক্যালকুলেশনটা থাকবে সেটা। তারপরে আমরা ডাবল টাইপের ভ্যাট অ্যামাউন্ট আর একটা ভেরিয়েবল নিতে পারি। 5% যেহেতু ভ্যাট, আমরা টোটালকে প্রিন্সিপাল সাব টোটালকে 0.05 দ্বারা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? ইনিশিয়ালি আমরা 0 রেখে দিলাম। ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট রয়েছে সেটা হচ্ছে টোটাল বিল, তাই না? এটাও ইনিশিয়ালি আমরা কত রেখে দেব? 0.0। এই তো মোটামুটি আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে গেছে। এরপরে যদি কোনো ভেরিয়েবল লাগে আমরা কোডিং করার সময় এখানে ডিক্লেয়ার করে দেব, বা আমাদের যে স্কোপে ডিক্লেয়ার করলেই হবে সেখানে আমরা ডিক্লেয়ার করে দেব। এরপরে আমরা ইউজার ইনপুট নিব, ঠিক আছে? দুইটা ইনপুট লাগবে, তাই না? দুইটা ইনপুটের জন্য আমাদের কি করতে হবে? ইউজারকে বলতে হবে ইন্টার ইউনিট কনজাম্পড, ঠিক আছে? এটা কোন ইউনিটে হবে বলুন তো? কিলোওয়াট আওয়ারে হবে, তাই না? এভাবে লেখা হয় কিলোওয়াট আওয়ার। এরপরে আমরা সেমিকোলন দিয়ে শেষ করতে পারি। সি ইনের মাধ্যমে আমরা ভ্যালুটা ইনপুট নিই, সেটা হচ্ছে ইউনিট কনজাম্পড, এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, ঠিক আছে? এরপরে সি আউটের মাধ্যমে আমরা ইউজারকে বলবো ইন্টার স্যাংশন লোড। এটা কি হবে বলুন তো? ইন কিলোওয়াটে হবে। এক্সাম্পল কি বলতে পারি? এক্সাম্পল 1, 2, 3 যে কোনো স্যাংশন লোড হইতে পারে, যেটা আমাদের মিটারে রেটিং আকারে দেওয়া থাকে। এই তো সি ইনের মাধ্যমে আমরা সেটাকে ইনপুট নিব, সেটা কোথায় স্টোর করব? স্যাংশন লোডের মধ্যে স্টোর করব, ঠিক আছে? এই তো, এটা একটু রান করে দেখি এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ইউনিট কনজাম্পড কত? ধরুন আমরা 200 ইউনিট খরচ করেছি। স্যাংশন লোড ধরুন 6 কিলোওয়াট। এই তো, এরপরে যেহেতু কিছু নাই, আমরা এখান থেকে পরবর্তী স্টেপে যেতে পারি। আমরা যেহেতু ইউজারের থেকে ডেটা নিচ্ছি, ইউজার না বুঝেই ভুলভাল ডেটা ইনপুট দিতে পারে, সেক্ষেত্রে আমরা একটু ভেরিফাই করে নিব। ইনপুট বা ইউজার ইনপুট ভেরিফিকেশন, এখানে আমরা চেক করব ইফ ইউনিট কনজাম্পড ইজ লেস দ্যান যদি 0 হয়, অথবা স্যাংশন লোড যদি লেস দ্যান 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউজারের ডেটা ইনভ্যালিড, তাই না? সি আউট কি করতে পারি? এরর মেসেজ, একটা নিউ লাইন আগে দিয়ে নিই, এরর মেসেজ প্রিন্ট করতে পারি
ইনপুট মেট্রিক কি লিখতে পারি, কান্ট বি নেগেটিভ। এই তো একটা নিউ লাইন আরও একটা প্রিন্ট করবো এখানে, এবং এখানে সেমিকোলন দেব। এরপরে আমরা কি করব, রিটার্ন করব। ঠিক আছে, রিটার্ন 1 করব। 0 ব্যতীত কোনো ভ্যালু যদি রিটার্ন করে তাহলে বুঝবো যে আমাদের কোডে কি রয়েছে বলুন তো, এরর রয়েছে। তো এটা আমি আবার সেভ করে রান করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা একটা নেগেটিভ ভ্যালু দিব, আমাদের ভেরিফিকেশন সঠিকভাবে কাজ করতেছে কিনা একটু দেখে নিই। ধরুন ইউনিট কনজাম্পটা আমরা দিলাম -100, স্যাংশন লোড দিলাম -1। কি বলছে দেখুন তো, এরর মেসেজ আসছে তাই না, ইউনিট ইনপুট মেট্রিক কান্ট বি নেগেটিভ থ্রেশহোল্ড। এই তো এত পর্যন্ত সঠিকভাবে কাজ করতেছে। তাহলে আমাদের এতটুকু কাজ যদি শেষ হয়, আমরা কি করতে পারি, কোডিংয়ের এই অংশে চলে আসতে পারি। ঠিক আছে, এনার্জি চার্জ আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এখানে টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যদি লাইভ লাইনে থাকে, অর্থাৎ 0 থেকে 50 ইউনিটের মধ্যে যদি এনার্জি কনজাম করা হয়, সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাট 4 টাকা 63 পয়সা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো যেহেতু লাইভ লাইন আমাদের এই সবগুলো থেকে আলাদা, আমরা প্রথমত আমাদের লজিকটাকে দুইটা ভাগে ভাগ করব, লাইভ লাইনে আছে কিনা। যদি লাইভ লাইনে থাকে তাহলে ফ্ল্যাট 4 টাকা 63 পয়সা আমরা তার সাথে মাল্টিপ্লাই করে দিব কত ইউনিট কনজাম হয়েছে তার সাথে। যদি লাইভ লাইনে না থাকে সেক্ষেত্রে আমরা স্ল্যাব 1 থেকে স্ল্যাব 6 পর্যায়ক্রমিকভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখি, ক্যালকুলেট এনার্জি চার্জ। ঠিক আছে, ইফের মাধ্যমে কন্ডিশন চেক করব, ইউনিট কনজাম্পড ইজ লেস দ্যান ইকুয়াল টু 50 কিনা। যদি 50 থেকে কম বা সমান হয় সেক্ষেত্রে আমরা কি করব, এনার্জি চার্জ কি হবে বলুন তো, এনার্জি চার্জ সরাসরি আমরা কত ইউনিট কনজাম হয়েছে সেটার সাথে মাল্টিপ্লাই করে দিব। এনার্জি চার্জ ইজ ইকুয়াল টু ইউনিট কনজামড মাল্টিপ্লাইড উইথ 4 টাকা 63 পয়সা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে এনার্জি চার্জ ইনিশিয়ালি যেহেতু একটা ভ্যালু রেখে দিছি, সেহেতু আমরা এখানে প্লাস ইকুয়াল টু করতে পারি, কোনো প্রবলেম নাই। যদি আমাদের এটার মধ্যে না থাকে, 50-র মধ্যে না থাকে, সেক্ষেত্রে কী হবে বলুন তো, আমরা একটু লিখে দিই, লাইফ লাইন। লাইফ লাইনের জন্য আমরা এনার্জি চার্জ ক্যালকুলেট করতেছি কত, 4 টাকা 63 পয়সা দিয়ে। যদি লাইফ লাইনে না থাকে তাহলে এলস ব্লক এক্সিকিউট করবে। ঠিক আছে, এলস ব্লকের মধ্যে আমরা কি করব বলুন তো, দেখুন লাইফ লাইনে যদি না থাকে 1 থেকে যে কোনো ভ্যালু হইতে পারে, যেটা 50 আপ অবশ্যই হবে। এই লজিকটা বুঝুন, আমরা শুরুতেই চেক করছি যে আমাদের লাইফ লাইনে আছে কিনা। লাইফ লাইনে থাকার জন্য প্রথমেই ইফ কন্ডিশন আমরা চেক করেছি, এখানে আসবে প্রথমে লজিক, আমাদের এখানে আসবে, আমরা দেখতেছি ইউনিট কনজাম কত ইউনিট খরচ হয়েছে, সেটা 50 থেকে কম বা 50-এর সমান কিনা। যেহেতু 50-এর কম বা সমান না, সেহেতু এলস ব্লক এক্সিকিউট করবে। তার মানে এলস ব্লক এক্সিকিউট করলে অবশ্যই সেই ইউনিট কনজাম কত ইউনিট কনজাম করেছে সেটার ভ্যালু অবশ্যই কি হবে, 50 থেকে বেশি হবে। আর 50 থেকে কত হতে পারে, যে কোনো ভ্যালু হইতে পারে। এই জন্য প্রথমেই আমাদের চেক করতে হবে যে কত ইউনিট কনজাম হয়েছে সেটা 75 থেকে বেশি কিনা। 75 থেকে বেশি হইলে প্রথম 75 ইউনিটের জন্য ফার্স্ট স্ল্যাবের যে রেট রয়েছে সেটা দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তারপরে 75 পরবর্তী যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আমাদের এখান থেকে চেক করতে হবে। প্রথম 75 ভ্যালু 5 টাকা 26 পয়সা দিয়ে, 75-এর উপর রিমেনিং যেটা থাকবে সেটা যদি আবার 125 ইউনিটের থেকে বেশি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আবার চেক করব এভাবে। এই 125 ইউনিট, তারপরে 100 ইউনিট, তারপরে 100 ইউনিট, তারপরে 200 ইউনিট, এগুলো আমরা কি করব, চেক করব। তাহলে আমরা এখানে আসি, এলস প্রথমে আমরা কি করতে পারি, একটা টেম্পোরারি ভেরিয়েবল নিতে পারি, আমাদের জন্য সুবিধা হবে, ডাবল টাইপের, যার স্কোপ হবে এই এলস ব্লক, ডাবল রিমেইনিং ইউনিট। এটাতে আমরা ইনিশিয়ালি লিখে দেব কি, ইউনিট কনজাম্পড। ঠিক আছে, এরপরে আমরা প্রথমে চেক করব স্ল্যাব 1 এর ভ্যালু। ঠিক আছে, স্ল্যাব 1 যেটা হচ্ছে কত, 0 থেকে 75 ইউনিট। তো এখানে আমরা চেক করব ইফ ইউনিট, সরি এখানে যেহেতু আমরা রিমেইনিং ইউনিট দিয়েছি, রিমেইনিং ইউনিট যদি 75 থেকে বেশি হয় তাহলে কি করব বলুন তো, এনার্জি চার্জ প্লাস ইকুয়াল টু, প্রথম 75 ইউনিটের জন্য আমাদের ভ্যালু কত হবে বলুন তো, 5 টাকা 26 পয়সা, তাই না, 5 টাকা 26 পয়সা অ্যাপ্লাই হবে। তার পরবর্তীতে যে রিমেইনিং ইউনিটগুলো থাকবে
সেখান থেকে 75 বাদ দিয়ে রাখতে হবে। রিমেনিং ইউনিট মাইনাস ইকুয়াল টু, অর্থাৎ আপডেট করে রাখলাম, সেটা কত 75। ওকে, 76 ইউনিট যদি কনজিউমড হয়, প্রথম 75 ইউনিটের জন্য 5 টাকা 26 পয়সা। এখন বাকি 1 ইউনিট এখান থেকে আমরা বের করতে পারবো, ঠিক আছে, রিমেনিং ইউনিট থেকে। এই রিমেনিং ইউনিট যেটা রয়েছে, এই রিমেনিং ইউনিট আবার আমাদের স্ল্যাব 2 তে চলে যাবে, ঠিক আছে, স্ল্যাব 2 তে যাবে। তারপরে যদি স্ল্যাব 2 এক্সিট করে যায়, স্ল্যাব 3 তে যাবে। তো এই যে ইফের মধ্যে আরও একটা এলস ব্লক রয়েছে। এলস ব্লকটা কি বলুন তো, ধরতে পারছেন কিনা একটু চিন্তা করুন। যদি রিমেনিং ইউনিট 75 থেকে বেশি হয়, তাহলে প্রথম 75 ইউনিটের জন্য 5 টাকা 26 পয়সা থাকবে। তারপরে আমাদের রিমেনিং যে ইউনিট রয়েছে সেটাকে আমরা আপডেট করে দিলাম কি 75, সেখান থেকে বাদ দিয়ে। এখন 75 বাদ দিয়ে যদি 1 ইউনিটও থাকে, সেই 1 ইউনিটের জন্য আমরা স্ল্যাব 2 তে চলে যাব। যদি 75 থেকে বেশি না হয়, সেক্ষেত্রে কী হবে বলুন তো, 75 থেকে যদি বেশি না হয়, সেক্ষেত্রে যে 75-এর কম যে ইউনিটই আসে সেটা স্ল্যাব 1-এর হিসেবে ক্যালকুলেট হবে। এজন্য আমরা কি করব, এনার্জি চার্জ সিম্পলি আমরা কি করে দিব বলুন তো, এনার্জি চার্জ প্লাস ইকুয়াল টু রিমেইনিং ইউনিট মাল্টিপ্লাইড উইথ 5 টাকা 26 পয়সা। কি হলো বলুন তো, এখানে যদি লাইফ লাইনে না থাকে অবশ্যই 50 ইউনিট থেকে বেশি হবে। এখন 50 ইউনিট থেকে বিভিন্ন স্ল্যাবে বিভিন্ন রেট রয়েছে। 50 স্ল্যাবের থেকে বেশি, কিন্তু 0 থেকে 75-এর মধ্যে। 0 থেকে 75-এর মধ্যে যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করব, 50 থেকে অবশ্যই বেশি এবং 0 থেকে 75-এর মধ্যে যদি হয়, সেক্ষেত্রে সরাসরি আমাদের ইউনিট দ্বারা 5 টাকা 26 পয়সাকে মাল্টিপ্লাই করব। যদি আমাদের লাইভ লাইনে নাই 75 ইউনিট থেকেও বেশি, সেক্ষেত্রে প্রথম 75 ইউনিটের জন্য আমাদের 5 টাকা 26 পয়সা অ্যাপ্লাই হবে। তারপরে যে রিমেনিং ইউনিট রয়েছে, সেই রিমেনিং ইউনিট আমরা পরবর্তী স্ল্যাবে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে স্ল্যাব 1 এখান থেকে ক্যালকুলেট হয়ে গেল। এখন আমরা স্ল্যাব 2 এর জন্য ক্যালকুলেশন করব। স্ল্যাব 2 কি বলুন তো, স্ল্যাব 2টা হচ্ছে 76 থেকে 200, 76 থেকে 200, তাই না? কত ইউনিট বলুন তো, পরবর্তী 125 ইউনিট, তাই না? 125 ইউনিট। তো পরবর্তী 125 ইউনিটের জন্য রেট কত দেওয়া আছে এখানে, 60 টাকা 20 পয়সা। এতটুকু সেম থাকবে, একটু পরিবর্তন হবে, আমি এখানে দেখাচ্ছি। স্ল্যাব 2-র জন্য দেখুন, রিমেনিং ইউনিট প্রথম 75 ইউনিটের মধ্যে পরবর্তী যে এটা বাদ থাকতেছে, যে রিমেনিং ইউনিট, এখানে এসে কি হচ্ছে, আপডেট হচ্ছে, ঠিক আছে। আপডেট হওয়ার পর যে ইউনিটটা থাকতেছে সেটা যদি আবার 125 ইউনিট থেকে বেশি হয়, সেক্ষেত্রে এনার্জি চার্জ কি হবে বলুন তো। প্রথম 125 ইউনিটের জন্য, 125 ইউনিটের জন্য হবে 60 টাকা 20 পয়সা, এখানে 60 টাকা 20 পয়সা হবে। তারপরে রিমেনিং ইউনিটকে আবার কি করতে হবে, আপডেট করতে হবে 125 দ্বারা। যদি না হয়, সেক্ষেত্রে রিমেনিং ইউনিটকে 60 টাকা 20 পয়সা দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারতেছেন এগুলো। তাহলে এতটুকু আমাদের শেষ। এখন আমরা স্ল্যাব 3 একইভাবে ক্যালকুলেট করব। স্ল্যাব 3, এটার রেঞ্জ কত বলুন তো, স্ল্যাব 3-র রেঞ্জ হচ্ছে 201 থেকে 300 পর্যন্ত, 201 থেকে 300 পর্যন্ত ইউনিটের জন্য। তাহলে একইভাবে আমরা কপি করব, কপি করে এটা আপডেট করে দিব। এটা পরবর্তী 100 ইউনিটের জন্য, তাই না? ইফ রিমেনিং ইউনিট গ্রেটার দ্যান যদি 100 হয়, তাহলে প্রথম 100-র জন্য আমাদের রেট কত হবে, প্রথম 100-র জন্য স্ল্যাব 3-র রেট কত আছে, 60 টাকা 59 পয়সা, 60 টাকা 59 পয়সা। তারপরে রিমেনিং ইউনিটকে 100 দ্বারা আমরা আপডেট করে দিব। আর যদি সেখান থেকে কম হয়, তাহলে 60 টাকা 59 পয়সা আমরা এখান থেকে সরাসরি মাল্টিপ্লাই করে দেব। এটা তো স্ল্যাব 3 গেল। একইভাবে স্ল্যাব 4-ও আমরা করব। স্ল্যাব 4-এর রেঞ্জ কত আছে এখানে বলুন তো, স্ল্যাব 4-এর রেঞ্জ আছে 301 থেকে 400, এটাও 100 ইউনিট, তাই না? 301 থেকে 400 পর্যন্ত টোটাল 100 ইউনিট। একইভাবে তাইলে আমরা কপি পেস্ট করি। স্ল্যাব 4-এর জন্য রেট কত আছে, ইফ রিমেনিং ইউনিট গ্রেটার দেন 100, এনার্জি চার্জ কত হবে, 100 মাল্টিপ্লাইড উইথ স্ল্যাব 4-এর জন্য 8 টাকা 2 পয়সা দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমরা কত করব, 8 টাকা 2 পয়সা করব, 8 টাকা 2 পয়সা। এখানে আমরা এটা চেঞ্জ করে দিয়ে 8 টাকা 2 পয়সা করে দিব, 8 টাকা 2 পয়সা। ওকে, স্ল্যাব 4 আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা স্ল্যাব 5-এর ক্যালকুলেশন করব। স্ল্যাব 5, ঠিক আছে। স্ল্যাব 5-এর রেঞ্জ কত আছে, 401 থেকে 600, ঠিক আছে, 401 থেকে 600 পর্যন্ত। তাহলে এখানেও আমরা একটু কপি পেস্ট করে দিই, কপি
এস করে দিলাম। ইফ রিমেনিং ইউনিট গ্রেটার দেন, এখানে কিন্তু 200 হবে, ঠিক আছে। তাহলে প্রথম 200-র জন্য আমাদের ক্যালকুলেট করতে হবে কত, 12 টাকা 67 পয়সা, 12 টাকা 67 পয়সা। এখানে আমরা আপডেট করে দিব 12 টাকা 67 পয়সা দ্বারা, এবং এখানে কিন্তু 200 হবে, ঠিক আছে, ভুলে গেলে হবে না। তাহলে দেখুন স্ল্যাব 5 পর্যন্ত চলে গেল, তাই না? এখন স্ল্যাব 6 আমাদের ক্যালকুলেট করতে হবে। স্ল্যাব 6 কি বলুন তো, 600 থেকে আনলিমিটেড, তাই না? তো এক্ষেত্রে আমরা কিভাবে চেক করব বলুন তো, দেখুন রিমেইনিং ইউনিট গ্রেটার দেন যদি 200 হয় তাহলে আমরা এভাবে চেক করছি, কিন্তু এখানে দেখুন তো 600 থেকে আনলিমিটেড। এখন যদি 0 থেকেই বেশি হয়ে থাকে, মানে কি এই যে স্ল্যাব 5 পর্যন্ত যাওয়ার পরেও যদি কিছু রিমেইনিং থাকে, সেক্ষেত্রে আমরা আনলিমিটেড পর্যন্ত কি করতে পারি, সরাসরি মাল্টিপ্লাই করতে পারি। সেই মাল্টিপ্লিকেশনের কাজে করব। এখানে কিন্তু আর এলস ব্লক থাকবে না, ঠিক আছে। ইফ রিমেইনিং ইউনিট গ্রেটার দ্যান 0 যদি হয়, এনার্জি চার্জ কি হবে, প্লাস ইকুয়াল টু 14 টাকা 61 পয়সা, এটা আমরা অ্যাপ্লাই করব। যে রিমেইনিং ইউনিট যেটা রয়েছে, এই রিমেইনিং ইউনিটকে আমরা আর কিছু করব না, এখানে আমরা কি করে দিব, রিমেইনিং ইউনিট ইজ ইকুয়াল টু 0 করে দিব, ঠিক আছে। ওকে, এখানে আমাদের আরও কিছু জিনিস আমাদের এখানে মিসিং গেছে, সেটা কি বলুন তো। এই যে এলস ব্লক যদি কোনো কারণে এক্সিকিউট হয়, বলুন তো এনার্জি চার্জ কি 0 হবে? এনার্জি চার্জ তো 0 হবে না। যদি এনার্জি চার্জ 0 না হয়, তাহলে কিন্তু এই যে ইফ এলস এগুলোর কিন্তু এই যে স্ল্যাব 2 কিন্তু এক্সিকিউট হবে, স্ল্যাব 3ও কিন্তু এক্সিকিউট হবে, ঠিক আছে। খুবই সতর্কতার সাথে এখানে আমাদের কি করতে হবে বলুন তো, এগুলোকে 0 করে দিতে হবে, তারপরে এগুলোকে 0 করে দিতে হবে। এটা আমরা মিস করে গেছিলাম, এটাতেও আমাদের কি করতে হবে, 0 করতে হবে। স্ল্যাব 1 এর জন্য এটাকে আমাদের 0 করতে হবে। হোপফুলি আমাদের যে এনার্জি চার্জ রয়েছে সেটা এখান থেকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। এরপরে আমরা কি করব বলুন তো, ডিমান্ড চার্জ ক্যালকুলেট করব। ডিমান্ড চার্জ কিভাবে ক্যালকুলেট করব, ডিমান্ড চার্জ ইজ ইকুয়াল টু স্যাংশন লোড মাল্টিপ্লাইড উইথ 42 টাকা 00 পয়সা, ঠিক আছে না? স্যাংশন লোড ডিক্লেয়ার করা আছে, ডিমান্ড চার্জ কি ডিক্লেয়ার করা আছে? হ্যাঁ, ডিমান্ড চার্জও ডিক্লেয়ার করা আছে। এই তো, তারপরে আমরা কি করতে পারি, সাব টোটাল ক্যালকুলেট করতে পারি, বা প্রিন্সিপাল সাব টোটাল ক্যালকুলেট করতে পারি। প্রিন্সিপাল সাব টোটাল, প্রিন্সিপাল বানান কি এখানে লিখছি, পিএলই লিখছি তাই না, পিএল দিই, প্রিন্সিপাল দিই। ওকে, প্রিন্সিপাল সাব টোটাল ইজ ইকুয়াল টু কি হবে, এনার্জি চার্জ প্লাস, তারপরে কি আছে বলুন তো, ডিমান্ড চার্জ প্লাস মিটার রেন্ট, তাই না? এই তো, প্রিন্সিপাল সাব টোটাল ইজ ইকুয়াল টু এনার্জি চার্জ প্লাস ডিমান্ড চার্জ প্লাস মিটার রেন্ট, ঠিক আছে না? ঠিক আছে, আই হোপ। ডিমান্ড চার্জ কোথায় আছে, হ্যাঁ আছে, মিটার রেন্ট উপরে আছে, তাই না, 40 টাকা। ওকে, এই তো, তারপরে আমাদের কি করতে হবে বলুন তো, এটার উপর 5% ভ্যাট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যেটা আমরা টোটাল বিলের মধ্যে স্টোর করব। এখন টোটাল বিলের মধ্যে স্টোর করব কি, প্রিন্সিপাল সাব টোটাল প্লাস
প্রিন্সিপাল সাবটোটাল এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? মাল্টিপ্লাই করতে হবে কত? ভ্যাট, অথবা ভ্যাট অ্যামাউন্ট আমরা আলাদা করে ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেট ভ্যাট, তাই না? তো আমরা ভ্যাট কিভাবে ক্যালকুলেট করব? আমাদের ভেরিয়েবলের নাম কি রাখছি? ভ্যাট অ্যামাউন্ট, তাই না? তো এই ভ্যাট অ্যামাউন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব? প্রিন্সিপাল সাবটোটাল এর সাথে মাল্টিপ্লাই করব কত? 0.05, যেহেতু আমাদের 5% বলছে, সো 5 ডিভাইডেড বাই 100 0.05 হবে। এটাই আমরা করলাম। টোটাল বিল প্রিন্সিপাল সাবটোটালের সাথে আমরা প্লাস করব কি বলুন তো? ভ্যাট অ্যামাউন্ট। এই তো, দ্যাটস ইট, আমাদের সব ক্যালকুলেশন হয়ে গেল। আর কিছু আছে? আর কিছু তো নাই। কিন্তু আমরা এখানে কি কিছু ভুল করলাম? হ্যাঁ, ভুল করেছি। কি ভুল করেছি বলুন তো? এইগুলো আমাদের এটার বাইরে হবে। আমরা প্রিন্ট করতে পারি সি আউট টোটাল ইউনিট কনজাম্পড কিলোওয়াট আওয়ারে কত বলুন তো? ইউনিট কনজাম্পড, নিউ লাইন এখানে প্রিন্ট করলাম সি আউট স্যাংশন লোড ইন কিলোওয়াট। স্যাংশন লোড ইন কিলোওয়াট কত হবে? স্যাংশন লোড ইন লেন, তারপরে সি আউট এনার্জি চার্জ, এনার্জি চার্জ টাকাতে হবে, ঠিক আছে? টাকাতে হবে। এনার্জি চার্জ এখানে প্রিন্ট করব ইনলাইন সি আউট। তারপরে আমরা কি প্রিন্ট করে দেখাইতে পারি বলুন তো? এরপরে আমরা প্রিন্ট করে দেখাইতে পারি ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ এটাও টাকাতে হবে, তাই না? ডিমান্ড চার্জ, তারপরে সি আউট ভ্যাট, টাকাতে অবশ্যই এটা আমরা প্রিন্ট করব ভ্যাট, ভ্যাট অ্যামাউন্ট ইন লাইন। এরপরে ফাইনালি আমাদের টোটাল পেয়েবল বিল, এটা অবশ্যই টাকাতে হবে। টোটাল বিলকে আমরা কি করব? এখানে প্রিন্ট করব ইনলাইন। ওকে, এর আগে আমরা একটা কাজ করব, সেটা কি? সি আউটের মাধ্যমে ফিক্সড সেট প্রিসিশন 2 করে দেব, ঠিক আছে? তাহলে আমাদের দশমিকের পর 2 ঘর মান পর্যন্ত দেখাবে। এখানে একটু কমেন্ট লিখে দিই, প্রিন্ট নেসেসারি আউটপুট। সো দ্যাটস ইট। হোপফুলি আমাদের কোর যে সলিউশন রয়েছে সেটা রেডি হয়েছে। এরপর আমরা একটু ঘষা মাজা করে একটু ইউজার ইন্টারফেস তৈরি করার চেষ্টা করব। কি বলছে বলুন তো? আমরা একটু লগ দেখি কি ভুল করছে। ভ্যাট অ্যামাউন্ট ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। ভ্যাট অ্যামাউন্ট কিছু একটা ভুল গেছে। ভ্যাট অ্যামাউন্ট আমরা কি এখানে লিখেছিলাম? এই যে দেখুন, আমাদের স্পেলিং মিস্টেক গেছিল, এখন কিন্তু আছে। বিল্ড অ্যান্ড রান করি, এখানেও এম এ হয়ে গেছে। বিল্ড অ্যান্ড রান করি, হ্যাঁ আমাদের সামনে চলে আসছে, তাই না? ইন্টার ইউনিট কনজাম্পড কত ইউনিট? ধরুন 209 ইউনিট।
স্যাংশন লোড ধরুন 6 কিলোওয়াট দেওয়া আছে। টোটাল ইউনিট কনজাম্পশন হচ্ছে 209 ইউনিট, স্যাংশন লোড হচ্ছে 6, এনার্জি চার্জ হচ্ছে 1362 টাকা 81 পয়সা, ডিমান্ড চার্জ 252, ভ্যাট হচ্ছে 82 টাকা 74 পয়সা, টোটাল পেয়েবল বিল হচ্ছে 1737 টাকা 55 পয়সা। হোপফুলি আমাদের এটা কাজ করতেছে। আমরা আরও একবার রান দিয়ে দেখি। আমরা যদি রান দিই, ধরুন হচ্ছে 45 ইউনিট আমরা কনজাম করছি, সেক্ষেত্রে কত আসে দেখি। 45 ইউনিট, স্যাংশন লোড হচ্ছে 6 কিলোওয়াট, দেখতে পাচ্ছি টোটাল ইউনিট কনজাম্পশন হচ্ছে 45, এনার্জি চার্জ হচ্ছে 208 টাকা 35 পয়সা, আপনি একটু মিলাই দেখবেন। ডিমান্ড চার্জ 252 টাকা, ভ্যাট হচ্ছে 25 টাকা 2 পয়সা, টোটাল পেয়েবল বিল হচ্ছে 525 টাকা 37 পয়সা। আমি বলেছিলাম একটু ইউজার ইন্টারফেসের মতো তৈরি করা যায় কিনা সেটা দেখি। তো আমি কিছু লাইন অ্যাড করেছি ম্যানুয়ালি, যেন এটা দেখতে আমাদের একটু ইউজার ইন্টারফেসের মতো মনে হয়। তো সি আউটের মাধ্যমে একদম বেসিক ইকুয়াল সাইন এখানে প্রিন্ট করেছি। তারপরে সেকেন্ড সি আউটের মাধ্যমে আমরা এই টাইটেলটা দিয়েছি, বাংলাদেশ ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর এলটিএ, অর্থাৎ আমাদের ইনপুট নেওয়ার আগে এটা আমাদের টাইটেল হিসেবে শো করবে। তারপর সি আউটের মাধ্যমে এটা অ্যাড করেছি, জাস্ট একটু ইউজার ইন্টারফেস যেন দেখতে সুন্দর লাগে, যেহেতু আমরা একটা প্রজেক্ট করতেছি। এরপরে আমরা যে নেসেসারি আউটপুট প্রিন্ট করেছি, সেখানে সেম কাজটাই আবার আর একবার করেছি। এখানে আমরা নিউ লাইনের মাধ্যমে এটা প্রিন্ট করেছি এবং ইকুয়াল সাইন এখানে দিয়েছি, বিলিং অ্যাকাউন্ট স্টেটমেন্ট লিখে দিয়েছি। তারপরে টোটাল পাওয়ার কনজাম্পশন আমরা এগুলো অ্যাড করেছিলাম, কিলোওয়াটে থাকবে, ইন্ডিয়াল এখানে আছে, স্যাংশন লোড রয়েছে, এটা কিলোওয়াটে থাকবে, ইনলাইন করেছি। তারপরে এভাবে একটা হচ্ছে আন্ডারলাইন টেনে দিয়েছি। তারপরে পোস্টপেড মিটার রেন্ট ফি রয়েছে, এটা হচ্ছে মিটার রেন্ট, এটা আমরা আগের বার প্রিন্ট করি নাই, এখানে প্রিন্ট করে নিয়েছি। সি আউটের মাধ্যমে আবার এতটুকু আমরা আলাদা করে নিয়েছি। তারপরে প্রিন্সিপাল নেট সাব টোটাল, এটা হচ্ছে প্রিন্সিপাল সাব টোটালের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করে দিয়েছি। গভর্নমেন্ট ভ্যাট অ্যাসেসমেন্ট, ভ্যাট অ্যামাউন্ট এখানে প্রিন্ট করেছি। তারপরে একটা লাইন টেনে টোটাল পেয়েবল বিল রয়েছে, এটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি। হোপফুলি এটা দেখতে আমাদের সুন্দর লাগবে। আমরা একটু বিলটা রান করি। দেখুন এখন সুন্দর লাগতেছে না? বাংলাদেশ ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর এলটিএ রয়েছে, ইউনিট কনজাম কত, ধরুন আমাদের 700 ইউনিট পড়েছে এবং স্যাংশন লোড রয়েছে কত, 6 কিলোওয়াট। আমরা দেখি বিলিং অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমরা দেখতে পাচ্ছি টোটাল পাওয়ার কনজাম্পশন হচ্ছে 700 কিলোওয়াট, স্যাংশন লোড হচ্ছে 6 কিলোওয়াট। তো ক্যালকুলেটেড এনার্জি কস্ট হচ্ছে 6850 টাকা 50 পয়সা, ডিমান্ড ফি হচ্ছে 252 টাকা, পোস্টপেড মিটার ফি হচ্ছে 40 টাকা, তাই না? এরপর প্রিন্সিপাল নেট সাব টোটাল হচ্ছে 7142 টাকা 50 পয়সা, গভর্নমেন্ট ভ্যাট অ্যাসেসমেন্ট হচ্ছে 357 টাকা 12 পয়সা, টোটাল পেয়েবল বিল যেটা ওই মাসের জন্য সেটা হচ্ছে 7499 টাকা 62 পয়সা। এই তো আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল এর মাধ্যমে।